এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। প্রবাসের ঠিকানায় নতুন আরও একটা ব্লগের জমজমাটি গল্প আড্ডায় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে শুক্রবার, আর এখন সকাল ওই 9:30 মতো বাজে। মেয়ে চলে গেছে স্কুলে, হাজবেন্ডও ঘর থেকে বেরিয়ে পড়েছে তার কর্মস্থানে পৌঁছানোর উদ্দেশ্যে। আর ঘর থেকে সবাই বেরিয়ে যাওয়ার পর আমি বসে পড়েছিলাম এক কাপ গরম চা নিয়ে নিজের সাথে কিছুটা সময় কাটানোর জন্য। জানেন তো, মাঝে মাঝে একা বসে নিজের সাথে সময় কাটানোটাও ভীষণ জরুরি। নিজেদের চারপাশে কিরকম কি পরিস্থিতি চলছে, নিজেদের মনের ভেতরে কি চলছে, বা মনের ভেতরে যেরকমই যা পরিস্থিতি চলছে, সেই সব কিছুকে ঠিকঠাকভাবে সামলে নিয়ে সামনের দিকে এগিয়ে চলা যায় কিভাবে, সেই সব কিছু বোঝার জন্য কিন্তু যে পথটা দিয়ে আমরা প্রতিনিয়ত দৌড়ে চলেছি, সেই পথটাতেই মাঝে মধ্যে থমকে দাঁড়িয়ে পড়তে লাগে এবং সেই পথটার থেকে কিছুক্ষণের জন্য একটুখানি সরে গিয়ে নিরিবিলিতে নিজেদের সাথে সময় কাটাতে লাগি, শুধু এটা বোঝার জন্য চারপাশে যা চলছে বা যা হচ্ছে সেই সব কিছু ঠিক হচ্ছে তো। নিজেদের মনের ভেতরে মাঝে মাঝেই যে নানা রকমের প্রশ্নগুলো উঁকি মারে, সেগুলোর উত্তর খোঁজার জন্যও কিন্তু এক কাপ চা বা কফি নিয়ে নিজের সাথে বসে গল্প আড্ডা দেওয়াটাও ভীষণ জরুরি। যাই হোক, চলুন নিজের সাথে সময় কাটানোর পর আমার এই বারান্দাটাতে দাঁড়িয়ে বরফ দেখতে দেখতে আর আপনাদের সাথে গল্প করতে করতে বেশ কিছুটা সময় অলরেডি কাটিয়ে দিলাম। এখন চলুন ঘরের ভেতরে যাই আর সকালের খাবারটা রেডি করি। এই যে চলে এসেছি রান্নাঘরে, আর আজ সকালে খাওয়ার জন্য বানাবো একটু চিলা। তবে চিলা বানানোর জন্য আমি এখানে বেশ অনেকটাই মিশ্রণ রেডি করে ফেলেছি এবং এটা দিয়ে কিন্তু বেশ অনেক কটাই চিলা বানানো যাবে। তবে অতগুলো চিলা আমি কিন্তু একা খাবো না, আমি শুধু ওই ছোট ছোট করে 4টে মতো চিলা বানাবো, আর ওটা দিয়েই আমি আমার আজকের ব্রেকফাস্টটা সারবো। আর বাকি যতটা মিশ্রণ বেঁচে থাকবে সেটা আমি ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। মেয়ে যখন স্কুল থেকে ফিরবে তখন ওকে আবার 3-4টে মতো চিলা বানিয়ে দেবো। আর এই চিলা বানানোর জন্য আমি যে ব্যাটারটা রেডি করেছি তার মধ্যে আমি কিন্তু সুজি, বেসন, চালের গুঁড়ো এবং ওটস এই সব কিছু মিশিয়ে ব্যাটারটা রেডি করেছি এবং তার সাথে সাথে দিয়েছিলাম একটু টক দই, স্বাদ মতো নুন, চিনি আর 1 টিস্পুন আমচুর পাউডার। আর যেরকমটা আপনারা এইমাত্র দেখতেই পেলেন, সকালের ব্রেকফাস্টটাকে আরও একটু হেলদি বানিয়ে তোলার জন্য আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ছোট ছোট করে কেটে রাখা বেশ অনেক কটা গাজর এবং ক্যাপসিকাম, আর বেশ কিছুটা ধনেপাতাও চপ করে রেখে দিয়েছিলাম, সেটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। আর আজ আবার একটু তাড়াতাড়ি করে ঘরের কাজগুলো সারতে হবে, জানেন তো। বিকেলের দিকে আমাদের সবাইকে আজ আবার একটা বিশেষ জায়গায় যেতে হবে। আমার হাজবেন্ডও আজ সেই কারণে কাজ থেকে একটু তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসবে। তবে বেশি তাড়াতাড়ি আসতে পারবে না, তাও আস্তে আস্তে মোটামুটি ওই 3:30-4টে মতো বাজবে। আর আমাকে বলে গেছে ঘরের যা কাজকর্ম আছে সেই সব কিছু যেন আমি 4টের মধ্যে সেরে রেডি হয়ে বসে থাকি। এমনকি মেয়েও স্কুল থেকে ফিরলে ওকেও যেন আমি তাড়া দিয়ে রেডি করিয়ে রাখি। আসলে আমার হাজব্যান্ড ঘরে ফিরলে ও শুধু ওর ড্রেসটা চেঞ্জ করে আমাদেরকে নিয়ে বেরিয়ে যাবে, সেই জন্য আমাদেরকে একদম রেডি হয়ে থাকতে বলেছে, যাতে বেশি সময় নষ্ট না হয়। আসলে আজ আবার সকাল থেকেই এখানকার নিউজ চ্যানেলগুলোতে দেখাচ্ছে আজ সন্ধ্যের দিক থেকে এখানে নাকি ভারী তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তাই আমাদের সবারই এটাই চেষ্টা, আজ বিকেলের দিকে যেখানে যাওয়া হবে সেখান থেকে যেন আমরা সন্ধ্যের আগেই, মানে ওই একটু তাড়াতাড়ি করে তুষারপাতটা শুরু হওয়ার আগেই যেন বাড়িতে ঢুকে যেতে পারি। তাই আজ যাতে আমি আমার ঘরের সমস্ত কাজকর্মগুলো তাড়াতাড়ি করে সেরে ফেলতে পারি, সেই জন্য কিন্তু আমি অলরেডি সকাল থেকেই একটা প্ল্যান অনুযায়ী নিজের কাজগুলো কন্টিনিউয়াসলি সেরে চলেছি।
তাই আজ আমি একদম নিশ্চিত যে হাসবেন্ড ঘরে ফেরার আগেই আমি আমার সমস্ত কাজকর্ম সেরে রেডি হয়ে যাব। যেমন সকালের ব্রেকফাস্টটা করা হয়ে গেলে তারপর আমি কি কি কাজ সারবো সেটা কিন্তু আমি অলরেডি ভেবে রেখেছি, এবং সেই অনুযায়ী আমি অলরেডি কিছুটা কাজ সেরেও রেখেছি। যেমন আজ দুপুরে খাওয়ার জন্য রান্না করব একটু বেগুন দিয়ে পালং শাক আর চিকেন কারি। তো সেই কারণে সকালে ঘুম থেকে উঠেই আমি পালং শাক আর বেগুনটা কেটে রেখে দিয়েছি, আর চিকেনটা ডিফ্রোস্ট করার জন্য ফ্রিজ থেকে বাইরে বার করে সেটাকে অলরেডি জলে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এই ব্রেকফাস্টটা করা হয়ে গেলে আমি পালং শাকটা রান্নার জন্য বসিয়ে দেব, আর চিকেনটাকে কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে আমি স্নান করতে ঢুকে যাব। আর আজ আবার যেহেতু আমি একটু শ্যাম্পু করব, তাই অন্য দিনের থেকে আজ আমার স্নান করতেও কিন্তু একটু বেশি সময় লেগে যাবে। তাই স্নানটা সেরে এসে পুজোটা দিয়ে তারপর আমি ধীরে সুস্থে মাংসটা রান্না করব। কারণ আজ আমি যে চিকেন কারিটা বানাবো সেটা কিন্তু একটু অন্যরকম ভাবে বানাবো, এবং খেতেও কিন্তু বেশ একটু অন্যরকম লাগে। দেখতে হবে একদম ওই রোজকার গদ্ধরা মাংসের ঝোলের মতনই, কিন্তু স্বাদটা হবে একদম অন্য রকমের। আর এইদিকে আমি কিন্তু এই চিলাগুলোর ওপর দিয়ে অল্প অল্প করে একটু কুচনো পেঁয়াজ আর অল্প কয়েকটা করে রোস্টেড পিনাটস দিয়ে দিচ্ছি। তাতে এই চিলাগুলো খেতে কিন্তু বেশ দারুণ হবে। আর একটু আগে আপনাদেরকে বলছিলাম না, আজ বিকালে আমাদেরকে একটা বিশেষ জায়গায় যেতে হবে। আসলে সত্যি কথা বলতে তো আজ বিকেলে সেই জায়গাটিতে যাওয়ার জন্য আমরা সবাই নিমন্ত্রিত, এবং যিনি আমাদেরকে সেই নিমন্ত্রণটা করেছেন তিনি হচ্ছেন আমার হাজবেন্ডেরই একজন খুব কাছের বন্ধু। এই কানাডাতে পা রাখার পর থেকে আমার হাজবেন্ড গত কয়েক বছরে নতুন নতুন বেশ অনেক বন্ধুই বানিয়েছে। কিন্তু কথায় আছে না, বন্ধু তো সবাই হতে পারে, বন্ধুত্ব সবাই গড়ে তুলতে পারে, কিন্তু যারা তোমার বিপদে আপদে দরকারে অদরকারে সব সময় তোমার পাশে এসে দাঁড়ায়, তোমার একটা ফোনের কলে তোমার কাছে ছুটে আসে, বা বিপদে পড়লে আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় তোমাকে সাহায্য করার, তারাই হচ্ছে তোমার আসল বন্ধু। বন্ধু সবাই হতে পারে, কিন্তু বন্ধু শব্দটার যথার্থ অর্থ সবাই বোঝেও না, আর না তার মূল্যও সবাই দিতে জানে। তো যাই হোক, আমার হাজবেন্ড কানাডাতে আসার পর এরকম ধরনের বন্ধু কিন্তু পেয়েছে হাতে গোনা ওই ৩-৪টে মতো, যারা যে কোনো ধরনেরই বিপদে আপদে সব সময় আমার হাজবেন্ডের পাশে এসে দাঁড়ায়, এবং তার মধ্যে একজন বন্ধুর থেকেই আজ আমরা নিমন্ত্রণটা পেয়েছি। আর আপনাদের সাথে গল্প করতে করতে এই দিকে আমার কিন্তু ৪টে মতো চিলা অলরেডি বানানো হয়ে গেছে। যাই, এবার ব্রেকফাস্টটা সেরে নিই। আর আপনাদের সাথে আবারও দেখা হবে, গল্প হবে, কিন্তু সেটা একটু পরে একটা ব্রেকের পর। এখন ঘড়িতে বাজে দুপুর ১২টা মতো। স্নান পুজো সেরে আবার চলে এসেছি রান্নাঘরে মাংসটা রান্না করব বলে। আর স্নানে যাওয়ার আগে বেগুন দিয়ে পালং শাকটা রান্না করেই রেখে গেছিলাম। এমনকি এই মাংসগুলোকেও নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে মাখিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে গেছিলাম। এখন শুধু রান্নাটা করতেই যা সময় লাগবে, আর সেটাতেও ওই খুব বেশি জোর হলে মোটামুটি ওই ১ ঘন্টা মতো সময় লাগবে। কারণ অর্ধেকের বেশি কাজ তো আমি স্নানে যাওয়ার আগেই সেরে রেখে চলে গেছিলাম। সত্যি একটা প্ল্যান করে কাজ করলে কিন্তু সমস্ত কাজগুলো ঠিকঠাক সময়ের মধ্যে শেষ করা যেতে পারে। আর এইদিকে আমি আজকের এই মাংসের রেসিপিটাতে একটু ভিন্ন স্বাদ নিয়ে আসার জন্য এখানে এই বাটিটাতে কিছু মশলা রেখেছি। আর এই মশলাগুলো হচ্ছে ৩-৪টে মতো শুকনো লঙ্কা, গোটা ধনে, মৌরি, ২-৩টে মতো তেজপাতা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। আর একটু পরে আমি এই সমস্ত মশলাগুলোকে অল্প একটু সর্ষের তেলের মধ্যে দিয়ে হালকা করে একটু ভেজে নেব। আর হ্যাঁ, আমি যা যা গোটা মশলা এখানে নিয়েছি তার মধ্যে মৌরিটা কিন্তু আমি একটু বেশি করে নিয়েছি। আর এই যে পালং শাকটা এখানে রান্না করা হয়ে গেছে। পালং শাকটা অন্য একটা বাটিতে তুলে রেখে কড়াইটা একটু মেজে নিয়ে এই কড়াইটাতেই আমি মাংসটা রান্না করে নেব। চলুন
এইদিকে কড়াইয়ের তেল হালকা গরম হয়ে গেছে। এখন এই মশলাগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিই। এখন এই মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নিয়ে তারপর তুলে রেখে দেবো একটা বাটিতে। আর তারপর ঠান্ডা হয়ে গেলে মশলাগুলোকে গ্রাইন্ডারের মধ্যে দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নেব। জানেন, আজ বিকালে আমার হাজবেন্ডের যে কাছের বন্ধুটি আমাদের সবাইকে নিমন্ত্রণ করেছে, সেই নিমন্ত্রণটা কিন্তু আমাদেরকে ওর বাড়িতে যাওয়ার জন্য বা ওর সাথে গল্প আড্ডা দেওয়ার জন্য একদমই করেনি। নিমন্ত্রণটা করেছে একটি বিশেষ উদ্দেশ্যে এবং একটি বিশেষ জায়গায় গিয়ে ওর সাথে দেখা করার জন্য নিমন্ত্রণটা করেছে। এবং সত্যি কথা বলতে তো আজকের এই দিনটা ওর কাছে কিন্তু ভীষণই স্পেশাল একটা দিন, এবং সেই কারণেই আজকের এই স্পেশাল দিনের খুশির মুহূর্তগুলো ও ওর পরিবার এবং কাছের কিছু বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করার জন্যই আরও বেশ কিছু মানুষজনদেরকে ও বিশেষভাবে আজ নিমন্ত্রণটা করেছে। আর যে কারণে বা যে উদ্দেশ্যে আমার হাজব্যান্ডের সেই বন্ধুটি আমাদের সবাইকে এবং আরও বেশ কিছু মানুষজনদেরও আজ নিমন্ত্রণ করেছে, তার কারণটা হচ্ছে এই বিদেশের মাটিতে গত বেশ কয়েক বছর ধরে যে স্বপ্নটা ওর চোখে এবং মনের মধ্যে একটু একটু করে বুনে চলেছিল, সেই স্বপ্নটাকেই আজ ও একটা বাস্তব রূপ দিয়ে দিয়েছে। যে স্বপ্নটা এতদিন ধরে ওর মনের জমিটাতে বাসা বেঁধেছিল, সেই স্বপ্নটা আজ কানাডার জমিতে জায়গা পেয়েছে। এত বছর এত দিন ধরে ও যে স্বপ্নটাকে বাস্তব রূপ দেওয়ার লড়াইটাতে মেতেছিল, আজ সেই লড়াইটাতে ও জয়ী হয়েছে। এই কানাডাতে আজও নিজের একটা রেস্টুরেন্ট খুলতে চলেছে, যার উদ্বোধন হবে আজ বিকেলেই, যেখানে থাকবে নানা রকমের মিষ্টি থেকে শুরু করে নানা রকমের মুখরোচক খাবার, বিরিয়ানি, পোলাও, নান এবং আরও অনেক কিছু। আর এইদিকে আমার কাণ্ডটা দেখেছেন, আপনাদের সাথে গল্প করতে গিয়ে মাংসের এই রেসিপিটা আপনাদের সাথে ঠিকঠাকভাবে শেয়ার করাই হলো না। যদিও এই রেসিপিটা অতটাও জটিল নয়। প্রথম দিকে যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম, ওটাই হচ্ছে এই রেসিপিটার মেন হিরো। আর বাকি মানে তারপর থেকে আমি কি কি করেছি সেটা চলুন এখন আপনাদেরকে আমি মুখে মুখেই বলে দিই। তো মশলাটা তৈরি করে নেওয়ার পর এই কড়াইটাতেই আমি আরও একটু সর্ষের তেল অ্যাড করে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম চপ করে রাখা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা মতো হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম 2 চামচ মতো আদা রসুনের পেস্ট। তারপর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর 3-4টে কাঁচা লঙ্কাকে মাঝখান দিয়ে চিড়ে অ্যাড করে দিয়েছিলাম, এবং তার সাথে সাথে বেশ কয়েকটা কারি পাতাও কিন্তু অ্যাড করে দিয়েছিলাম। আর তার ঠিক 3-4 মিনিট পর অ্যাড করে দিয়েছিলাম প্রথম দিকে বানিয়ে রাখা সেই স্পেশাল ভাজা মশলাটা, যেটা হচ্ছে এই রেসিপিটার হিরো ইনগ্রিডিয়েন্ট। এই যে এই গ্রাইন্ডারটার মধ্যেই সেই মশলাটাকে ভালো করে গ্রাইন্ড করেছিলাম। কিছুটা মশলা তো অলরেডি দিয়ে দিয়েছি, আর একদম শেষে আরও হাফ চামচ মতো মশলা কড়াইয়ের মধ্যে অ্যাড করে দেব। আর তারপরে যতটুকু যা মশলা বেঁচে থাকবে সেটাকে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে রেখে দেব। আর কড়াইয়ের মধ্যে সেই ভাজা মশলাটা অ্যাড করার 3-4 মিনিট পর অ্যাড করে দিয়েছিলাম ম্যারিনেটেড চিকেনগুলো এবং হাফ বয়েল করে রাখা কয়েকটা আলুর টুকরো। আর তারপর মশলার সাথে চিকেন এবং আলুগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার পর 1-1.5 কাপ মতো গরম জল আর স্বাদ মতো নুনটাও অ্যাড করে দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এই যে এখনো ঢাকা দেওয়া অবস্থাতেই রয়েছে। 15 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করার পর একটু আগে ঢাকনাটা খুলে দিয়ে এর মধ্যে অ্যাড করে দিয়েছি হাফ চামচ মতো সেই ভাজা মশলাটা, আর অ্যাড করে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের টমেটো আর 2-3টে মতো কাঁচা লঙ্কা। আর এই সব কিছু অ্যাড করা হয়ে গেলে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে মাংসটাকে রান্না করে নেব। আর ব্যাস, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে একটু অন্যরকম মানে দারুণ স্বাদের একটি মাংসের রেসিপি। আর হ্যাঁ, এই মাংসের রেসিপিটাতে আমি যেহেতু প্রথমেই বেশ কয়েকটা কারি পাতা অ্যাড করে দিয়েছিলাম, সেই কারণে কিন্তু আমি এই রেসিপিটাতে আর কোনো রকম কোনো ধনে পাতা শেষে গিয়ে আর অ্যাড করব না। এখন শুধু টমেটোগুলো ঠিকঠাকভাবে গলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। ব্যাস, তারপরেই এটা ভাতের সাথে হোক বা রুটির সাথে, দুটোর সাথে খাওয়ার জন্যই রেডি হয়ে যাবে। যদিও আজ আমি এটা গরম গরম ভাতের সাথেই খাবো,
শাক তো অলরেডি রান্না হয়েই গেছে, এদিকে মাংসও কিন্তু রেডি। চলুন এবার প্লেটে ভাতটা বেড়ে খেতে বসে পড়ি, কারণ ঘড়িতে এখন প্রায় 1:30 মতো বাজতে যায়। দুপুরের খাওয়াটা সেরে ড্রায়ারের মধ্যে আবার বেশ কয়েকটা জামা কাপড় পড়ে রয়েছে, সেগুলো আবার ভাঁজ করতে বসতে হবে। তারপর তো আবার বরের বন্ধুর নতুন রেস্টুরেন্টে যাওয়ার জন্য বিকেল 4টের মধ্যে সাজুগুজু করে রেডি হয়েও থাকতে হবে। হাজবেন্ড কাজ থেকে ঘরে ফিরলে তারপর আমরা সবাই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ব। আপাতত যাই, আমি আমার খাবারটা বেড়ে বসে পড়ি। ঘড়িতে এখন ওই বিকেল 5টা মতো বাজে। সপরিবারে চলে এসেছি বরের বন্ধুর নতুন রেস্টুরেন্টটাতে। আর ওই যে দূরে আমার হাজবেন্ড কাউন্টারটার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর বন্ধুর সাথে একটুখানি গল্প করছে। আর এপাশে যে চেয়ার টেবিলগুলো পাতা রয়েছে, তার মধ্যে একটাতেই আমি আর আমার মেয়ে বসে রয়েছি। এখানে আসতে একটু দেরি হয়ে গেল জানেন তো। ইচ্ছে তো ছিল 4:30-র মধ্যেই এখানে চলে আসার, তাহলে হয়তো ওর পরিবারের লোকজনদের সাথেও একটুখানি দেখা হয়ে যেত। আসলে ওর মা আর ওর এক দিদি এই ক্যানাডাতেই থাকেন। তারা সবাই নাকি ওই বিকেল 4টে নাগাদ এসেছিল। তারপর ওই 1 ঘন্টা মতো এখানে থেকে তারপর তারা বাড়ি চলে গেছেন। একটুখানি আগে আসলেই হয়তো ওনাদের সাথে দেখা হয়ে যেত। আসলে আমার হাজবেন্ডের কাজ থেকে বাড়ি ফিরতে একটু দেরিও হয়ে গেছিল। আর তারপরে বাড়ি ফিরে ওর এতটাই খিদে পেয়ে গেছিল যে খেতে বসে পড়েছিল। দুপুরে যে মাংসটা বানিয়েছিলাম সেটা দিয়ে একটুখানি ভাত খেয়ে তারপর ওর বন্ধুর এই রেস্টুরেন্টটাতে আসার জন্য ঘর থেকে বেরোলাম। তাই এখানে আসতে একটু দেরিই হয়ে গেল। আর দেখেছেন, রেস্টুরেন্টটা কিন্তু বেশ সুন্দর করে সাজিয়েছে। আসলে স্বপ্ন যখন বাস্তব রূপ নেয়, সেটাকে সামনে থেকে দেখতে বোধহয় এরকমই এবং এতটাই সুন্দর হয়, তাই না বলুন? চারপাশটা দেখে মনে হচ্ছে যেন ও ওর স্বপ্নটাকেই যেন রং তুলির সাহায্যে চারপাশে তুলে ধরেছে। আর এই হচ্ছে ওর রেস্টুরেন্টের নতুন মেনু কার্ড। নতুন রেস্টুরেন্ট তো নতুন মেনু কার্ড, এটা তো হতেই হবে। তো এর মধ্যে লেখা রয়েছে ওর এই রেস্টুরেন্টের নাম, ঠিকানা, ফোন নাম্বার এবং তার সাথে সাথে লেখা রয়েছে নানান রকম খাবারের নাম এবং তাদের দাম। আর খাবারের দামগুলো কিন্তু খুব একটা বেশিও নয় দেখুন। যাকে বলে একদম সাধ্যের মধ্যে নানা রকম লোভনীয় এবং মুখরোচক খাবারের স্বাদ মেটানো যাবে ওর এই রেস্টুরেন্টটাতে আসলে। আর সবথেকে বড় কথা হচ্ছে এটা যে এখানে পাওয়া যাবে নানা রকমের দেশীয় খাবার, যেটা এই বিদেশের মাটিতে আমরা প্রবাসীরা কিন্তু মাঝে মধ্যেই ভীষণ রকমভাবে মিস করি। তবে এখন থেকে সেটা আর হবে না, কারণ ওর এই রেস্টুরেন্টে পাওয়া যাবে নানান রকমের টাটকা দেশীয় মিষ্টি থেকে শুরু করে সিঙ্গারা, রোল, নান, কাবাব এবং আরও অনেক কিছু। আর ওর এই রেস্টুরেন্টটা কিন্তু আমাদের বাড়ি থেকে ওই 15 থেকে 20 মিনিটের দূরত্বেই খুলেছে। তাই এখন থেকে যখনই ঘরে রান্না করতে ইচ্ছা করবে না বা মন চাইবে চটপটা কিছু খেতে, তখনই চলে আসবো ওর এই রেস্টুরেন্টটাতে। আর জানেন, আমার বরের এই বন্ধুটি বেশ কিছু বছর আগে বাংলাদেশ ছেড়ে এখানে পড়াশোনা করার জন্য এসেছিল। তারপর পড়াশোনা শেষে গত বেশ কিছু বছর ধরে একটা ভালো চাকরিও করত। তারপর হঠাৎ করে একদিন ওর এই স্বপ্নের কথাটা আমরা জানতে পারি। কিন্তু এই বিদেশের মাটিতে ও ওর সেই স্বপ্নটাকে যে এরকম অসম্ভব সুন্দর একটা বাস্তব রূপ দেবে, সেটা সত্যিই অকল্পনীয়। কারণ এই প্রবাসে আমরা সবাই স্ক্র্যাচ থেকে জীবনটাকে আবার নতুন করে শুরু করি। আমরাই একমাত্র জানি যে তার পেছনে কত যুদ্ধের গল্পই না লুকিয়ে থাকে। সেখানে সবকিছুর বাইরে গিয়ে এরকম একটা স্বপ্ন পূরণ করতে গেলে কিন্তু তার পেছনে লুকিয়ে থাকে আরও নানান গল্প। কারণ স্বপ্ন পূরণ বা সেটাকে বাস্তবে রূপ দিতে গেলে কিন্তু শুধু ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলেই হয় না। তার জন্য করতে হয় অনেক অনেক পরিশ্রম, অনেক পরিকল্পনা এবং অসীম ধৈর্যের সাথে ছোট ছোট পায়ে সেই স্বপ্নটার দিকে এগিয়ে যেতে লাগে। আর এইদিকে এখানে আসার আগে আমরা সবাই ঘর থেকে খাওয়া দাওয়া করেই এসেছিলাম। তাও এখানে আসার পর আমার হাজবেন্ডের বন্ধু একটা প্লেটের মধ্যে বেশ কিছু খাবার দাবার সাজিয়ে দিয়ে আমাদেরকে জোর করে খেতে বসিয়ে দিয়েছে। আর এই যে ইনিই হচ্ছেন এই নতুন রেস্টুরেন্টের ওনার এবং আমার হাজবেন্ডের সেই বন্ধুটি, যার কথা আপনাদেরকে বেশ অনেকক্ষণ ধরেই বলছিলাম, কিন্তু দেখানোর আর সুযোগ হচ্ছিল না। আসলে নতুন রেস্টুরেন্ট খুলেছে তো,
আর আজই যেহেতু খুলেছে তাই আজ ও একটু বেশিই ব্যস্ত। নতুন একটা রেস্টুরেন্ট খোলার উপলক্ষে এবং আনন্দে একটু আগেই ও একটা কেক কেটেছে। সেটাই রেস্টুরেন্টের মধ্যে এখন যারাই আছে তাদের সবার মধ্যে ও ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। আমাদেরকেও ১ পিস করে কেক খেতে দিয়েছে। চলুন এবার কেকটা তাড়াতাড়ি করে খেয়ে বাড়ির পথে রওনা দিই। আজ আবার সকাল থেকেই ওয়ার্নিং দিয়ে যাচ্ছে যে সন্ধ্যে থেকে নাকি হেভি স্নোফল শুরু হবে। তাই তার আগেই বাড়ি ফিরতে হবে। আর আজকের এই শুভ দিনে ওর জন্য আমাদের তরফ থেকে একটাই শুভকামনা রইল যে ওর জীবনের এই নতুন চলার পথটাতে ও যেন অনেক, অনেক সফলতা পায়। ঘড়িতে এখন ওই সন্ধে ৬:৩০ মতো বাজে। চলে এসেছি বাড়িতে। আর ওর রেস্টুরেন্টের থেকে বাড়ি ফেরার সময় ও এই ব্যাগটা আমাদের হাতে ধরিয়ে দিয়েছিল। আর এই ব্যাগটার মধ্যে আছে ২ টো মিষ্টির প্যাকেট। একটা মিষ্টির প্যাকেট ও আমাদেরকে দিয়েছে। আর ওর দোকানের মিষ্টিগুলো দেখতে এতটাই ফ্রেশ আর এতটাই লোভনীয় লাগছিল যে আমরা আরো ১ প্যাকেট মিষ্টি ওর দোকান থেকে কিনে নিয়ে এসেছি। এমনকি বিশ্বাস করবেন না, ওর দোকানটাতে নানান রকমের দেশীয় পিঠে পুলিও বিক্রি করছে জানেন? দেখে বেশ ভালোই লাগলো। দাঁড়ান, মিষ্টির প্যাকেটগুলো এবার এক একটা করে বার করি। যদিও দুটো বক্সের ভেতরেই একই রকমেরই মিষ্টি রয়েছে, তবে বক্সগুলো এখন কিন্তু একটুখানি খালি অবস্থাতে রয়েছে। আসলে মিষ্টির এই বক্সগুলো রান্নাঘরে নিয়ে আসার আগে বক্সগুলোর থেকে কয়েকটা মিষ্টি তুলে নিয়ে আমি অলরেডি ঠাকুর ঘরে রেখে এসেছি। আসলে আমার হাসব্যান্ড আজ কাজ থেকে ফিরে আর স্নান করার সময় পায়নি। আজ বাড়ি এসে একটুখানি খাওয়া-দাওয়া করেই তো আবার আমাদেরকে নিয়ে বেরিয়ে পড়েছিল ওর ওই বন্ধুর রেস্টুরেন্টটাতে যাবে বলে। তাই বাড়ি ফিরে এখন ও ঢুকেছে স্নান করতে। আর স্নান করে বেরোলে আজ ওই সন্ধ্যের পুজোটা দেবে। তাই এখান থেকে কয়েকটা মিষ্টি তুলে ঠাকুরঘরে আগে থেকেই রেখে এসেছি। যাতে ও স্নান করে বেরিয়ে যখন সন্ধে পুজোটা দিতে যাবে তখন যেন ঠাকুরকে ওই মিষ্টিগুলো একটু দিয়ে দেয়। আর এই যে এখানে মোটামুটি ওই ৫ রকমের মিষ্টি রয়েছে। আর দেখেছেন মিষ্টিগুলো কিন্তু একদম ফ্রেশ। চলুন এখন আপনাদেরকে আমার বারান্দাটাতে একটু নিয়ে যাই। মিষ্টি অনেক দেখিয়ে দিয়েছি, এবার চলুন আপনাদেরকে বরফের গোলা দেখিয়ে নিয়ে আসি। একদম ঠিক সময়ের মধ্যে বাড়িতে ঢুকে পড়েছি জানেন? বাইরে অলরেডি কিন্তু অঝোর ধারায় বরফ পড়তে শুরু করে দিয়েছে। চলুন আপনাদেরকেও একটু দেখিয়ে নিয়ে আসি। এই দেখুন চারপাশের অবস্থা। যেমন জোরে ঠান্ডা হাওয়া বইছে, তেমন জোরেই কিন্তু বরফ পড়াও চলছে। দুটোই চলছে একই বেগে। আর হ্যাঁ, আরো একটা কথা, যেহেতু আর একদিন পরেই ভ্যালেন্টাইনস ডে, আর সেই দিনই আমি আমার এই ভিডিওটা যেহেতু পাবলিশ করব, তাই আপনাদের সবাইকে জানাচ্ছি হ্যাপি ভ্যালেন্টাইনস ডে। আর আমার কাছে যেহেতু এই ভালোবাসা শব্দটার গুরুত্ব এবং সংজ্ঞা অনেকটাই বড়, তাই আমার মনে হয় না এই শব্দটা শুধু প্রেমিক প্রেমিকা হাজবেন্ড ওয়াইফ এদের মধ্যেই শুধু সীমাবদ্ধ হয়ে থাকে। কারণ ভালোবাসা হচ্ছে এমন একটা অনুভূতি যেটা সবার মধ্যেই থাকা উচিত এবং একে অপরের প্রতিও সেই অনুভূতিটা থাকা উচিত। সেটা বাবা মার সাথে একজন সন্তানের হোক, বন্ধুত্বের হোক, বা পরিবারের বা সমাজের অন্য কোনো মানুষের প্রতিই হোক না কেন। সবার মনের মধ্যে থেকে যেন হিংসা, ঘৃণা এই শব্দগুলো সরে গিয়ে জায়গা পায় ভালোবাসার মতো একটা সুন্দর শব্দ। শুধু এই ভ্যালেন্টাইন্স ডেতে নয়, বছরের প্রতিটি দিনে যেন সবাই নিজের ভালোবাসার মানুষটিকে ভালো রাখে, আনন্দে রাখে। জয়ী হোক এবং পূর্ণতা পাক প্রতিটি ভালোবাসার গল্প। যাই হোক চলুন, বাইরে এখন প্রচন্ড ঠান্ডা আর বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। ঘরের ভেতরে গিয়ে ঢুকি। আর আমার আজকের এই ব্লগটাকেও তাহলে আমি আজকের জন্য এখানেই শেষ করছি। আমার আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আপনারা আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার ছোট্ট একটা অনুরোধ করে রাখলাম।
তাহলে চলুন আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করা যাক। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরো একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিপ স্মাইলিং অ্যান্ড কিপ মেকিং লটস অফ ওয়ান্ডারফুল মেমোরিজ। বাই বাই।